এই যে বর্ষা চৌধুরীকে বিয়ে করলেন, কতদিন হলো বিয়ে করছেন এবং আপনি কত নম্বর স্বামী? সেটা হচ্ছে যে বিয়ে করছে হচ্ছে আমরা 30 নভেম্বর 2024, যখন হচ্ছে রাসেল মিয়ার যে ঝামেলার চলে, তখন হচ্ছে যে আমি তাকে সম্পূর্ণভাবে মানসিক সাপোর্ট, তারপর হচ্ছে যে একজন মানুষকে টেক কেয়ার যেভাবে করে সেভাবে, মানে এক কথা হচ্ছে এখান থেকে চেষ্টা করছি তাকে আসলে বাঁচানোর জন্য। সেখানে আমার কাছে মনে হয়েছিল যে তার পাশে দাঁড়ানো উচিত। সেখান থেকে একটা বন্ধুত্ব থেকে ভালোবাসা তৈরি হয়। ওইখান থেকে আমাদের মধ্যে 30 নভেম্বর 2024 আমাদের বিয়ে হয় কোর্ট ম্যারেজ করে। এই বিয়ের যে কোর্ট ম্যারেজ করে বিয়ে হয়েছে, এই বিয়ের কি পেপার আছে আপনার কাছে? পেপার হচ্ছে যে আমাদের যে অ্যাডভোকেট আছে ওনাদের কাছে আছে। আমি যে সিগনেচার করছি ওই ছবি তুলে আমার ছোটো বোনকে পাঠাইছে। ছোটো বোন লিখছে যে আপনাদের বিয়ের জন্য শুভকামনা। এমনকি আমার বাসাতেই আমাদের হচ্ছে যে বাসর হয়েছে। বাসর আমার ভাগ্নি ও নিজের হাতে সাজিয়েছে, এই আর কি। আসলে বাংলাদেশে এত মেয়ে থাকতে বর্ষা চৌধুরীকে কেন বিয়ে করলেন আপনি? কেন বিয়ে করলেন? না, সেটা হচ্ছে যে আপনি দেখেন, কারণ হচ্ছে যে যার প্রতি যার ভালো লাগে। আপনি বাংলাদেশে ধরেন যে 18 কোটি মানুষ আছে, সেখানে আপনার কি 18 কোটি মানুষ পছন্দ? একজনকে আপনার ভালো লেগে যায়, মায়ে পড়ে যাবেন, তখন সেখান থেকে আপনার মনে হবে যে তাকে নিয়ে সংসার করা উচিত। আর সেই সময় আমার কাছে মনে হয়েছিল যে রাসেল মিয়া তাকে মানসিকভাবে হেনস্থা করছে, বিভিন্ন জায়গায় ফোন দিয়ে কাজ খেয়ে দিচ্ছে, তাকে হচ্ছে যে মামলা মোকদ্দমা দিচ্ছে, এমনকি তার সাথে পাশে থাকার জন্য আমাকেও একটা গায়েবী মামলা দিয়েছে। তো ওইখান থেকে আমার কাছে মনে হয়েছিল যে ওর দায়িত্ব আমাকে নেওয়া উচিত, রাসেল মিয়া একটু দেখুক, এই জন্যই। এতদিন রাসেল মিয়া যে কথাগুলো বলছে এখন তো তার সত্য হইতেছে দেখা যাচ্ছে। সেটা আমি জানি না, কিন্তু পার্সোনালিভাবে আমি রাসেল মিয়াকে পছন্দ করি না। কারণ একটা মানুষ যদি কোরআন শরীফ সঙ্গে মিথ্যা কথা বলে, তার কথা আমি কখনো বিশ্বাস করি না। রাসেল মিয়াটা তার ব্যাপার, কিন্তু আমি যখন একটা মেয়ে মারা যাচ্ছে, একটা মেয়ে একদম অসুস্থ, এত ফ্যামিলি, তার পাশে কেউ নাই, আমি একদম A to Z তাকে হচ্ছে সাপোর্ট দিয়েছি। আমাকে যখন বলেছে যে তুই আমার দায়িত্ব নেই, আমি তোকে আসলে বিয়ে করতে চাই, আমি তাকে এক কথায় মা কি ভালোবেসে ফেলছি। আমি বলছি আমাদের বিয়ে করা উচিত, চল আমার সাথে থাক। তার টার্গেট ছিল 2 বছর আমরা লুকিয়ে রাখবো, 2 বছর পরে জানাবো। কিন্তু গতকাল রাতে হচ্ছে আমাকে অনেক গালাগালি করেছে, আমাকে হলুদ সাংবাদিক বলেছে, সস্তা সাংবাদিক বলেছে, আমাকে কেউ দেখতে পারে না। ওইগুলো আমি মানতে পারি না। আমি দিন শেষে সাংবাদিক কখনো হলুদ হয় নাকি? আমি এই জিনিসটা জানতে চাই। সাংবাদিকের কোনো রং আছে? যেটা সত্য সেটাই নিউজ, কেন হলুদ আর কি আছে? কতদিন এবং কোথায় কোথায় ছিলেন এরকম? বিয়ের পরে কোথায় ছিলেন? বিয়ের পরে আমার বাসায় ছিলাম, আমার বাসা মগবাজার। ও যে বলেছিল যে দুবাই পালিয়ে গেছে, দুবাই পালিয়েছিল, আসলে ওটা মিথ্যা। আমার বাসাতেই ছিল। ওর নামে আসলে কি বলে আপনার হচ্ছে যে ও তো আসলে আওয়ামী লীগের এক নেত্রী, ও জানেন যে ছিল। সেখানে রাসেল মিয়াই হচ্ছে তার নামে একটা মামলা দিয়েছে হাতিঝিল থানায়, আপনার হচ্ছে যে হত্যা মামলা শেখ হাসিনার। ওর হচ্ছে যে মামলা নম্বর 22 নাকি 23। ওখানে হচ্ছে যে মামলাটা দেওয়ার পর সে ভয় পেয়ে যায় এবং সকালবেলা দেখি বাসায় চলে আসছে, বললো যে আমার নামে তো মামলা হয়েছে, আমি চিটাগাং চলে যাব। তো যেখানে আমি তার জামাই, সে সেখানে চিটাগাং যাবে কেন? আমি বললাম যে আমার বাসাতেই থাক। ও আমার বাসাতেই ছিল টানা 2 মাসের মতো। এবং কি আমার বাসা থেকে সে লাইভ করতো বিভিন্ন প্রোডাক্টের, কারণ হচ্ছে সে লাইভ করলে তো আসলে টাকাটা পেতো। একটা লাইভ করলে 10,000 টাকা পেতো সেখানে। তার ফেসবুক স্ট্যাটাসে বলছে যে টাকা চাওয়ার জন্য তার কাছে টাকা দাবি করতে, না সেটা না। যখন হচ্ছে আমি বললাম, যখন হচ্ছে যে তারা একটা দুর্দিন যায়, আমার কিন্তু আমার ব্যাংকে 3 লাখ টাকা ছিল। তো বিভিন্ন ধরেন যে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, তেল খরচ, ধরেন যে আমার খরচ হয়েছে আজকে 20,000 টাকা, সে আমাকে 2,000 টাকা দিল। সে হচ্ছে যে সবসময় বিকাশে দিত, বিকাশে দেবেন যে 1,000, 2,500 এভাবে। আর হচ্ছে যতগুলো টাকা দিচ্ছে সেগুলো মামলার ক্ষেত্রে। একটা মামলা করতে 10,000 টাকা লাগছে, টোটাল 7টা মামলা 80,000 টাকা লাগছে। ওর মামলার টাকা কি আমি দেবো? এগুলো কী করতো? আমার মাধ্যমে দিত, দিয়ে হচ্ছে যে মামলা এগুলো করতো। ও আসলে এত ভীতু একটা মেয়ে, আমি তো জানি। ওকে আপনি ধরেন যে একটা কথা বলবেন, ও হচ্ছে শুধু হচ্ছে চিল্লায় ফরফরায়, কিন্তু সে খুবই ভীতু, সে খুব ভয় পায়। ঠিক আছে, সে বিভিন্ন মানুষের ব্ল্যাকমেল করার চেষ্টা করে, কিন্তু সে পারে না। ও চেষ্টা ছিল যে বিভিন্ন কাজ আমাকে দিয়ে করে সে টাকা ভাগাভাগি করবে। আমার কাছে এমন কিছু আছে যেটা আমি বলতে পারবো না, কিন্তু সেটা হচ্ছে যে সে অনেক মানুষকে ব্ল্যাকমেল করতো, সেটা আমাকে দিয়ে। যেহেতু আমি সাংবাদিক, আপনি দেখবেন সে হেলেনা জাহাঙ্গীর, রাসেল মিয়া, এই যে নিউজ ওর বাবার ক্ষমতা আছে নিউজ করার, এই নিউজগুলো আমি করেছি। তো রাসেল মিয়া হ্যাঁ একটা নিউজ করার টাকা ও দিতে পারবে? আপনি তো জানেন। ওরা যদি আমি যদি প্রিপেইড একটা নিউজও করি, তারপরে একটা সাংবাদিককে মিনিমাম 5,000 টাকা সম্মানই দিতে হয়। সেখানে আমি 4,000 নিউজ করেছি, কয় টাকা দিছে? 4,000 নিউজের কয় টাকা হতে পারে? তাকে বলেন কয় টাকা দিছে? সে বিভিন্ন আবার বলছে বিয়ে করেনি, আমাকে আবার
ভয়েস দিচ্ছে বউ, আমার কাছে প্রমাণ হয় সব। সে এখন হচ্ছে যে আমাকে মানে এগুলো করার থেকে ও আরও বিপদে পড়ার চেষ্টা করছে। আমার ভাগ্নে আছে, ও কিন্তু নিজে বাসা সাজিয়েছে আমার বাসায়। আপনি দারোয়ানের সাথে কথা বলেন, সে প্রায় আসতো, কয়েকদিন আগে আসছে, সে প্রায় আসতো, কিন্তু একদিন দুদিন থাকতো আবার চলে যেত। কিন্তু তার ইন্টেনশন ছিল সে বাচ্চা নেবে না, যেহেতু দূরে বেবি আছে। কিন্তু আমার ইচ্ছা ছিল যে 1 বছরের বাচ্চা নেব। সে বললো 1 বছরের বাচ্চা নেবে, তারপর বলছে 2 বছর লাগবে। পরে বলতেছে বাচ্চা নেওয়ার তো কমিটমেন্ট আমাদের ছিল না। তখন থেকে আমি আসলে বুঝতেছিলাম যে ও আমাকে যে কোনোভাবে একটা পোল্ট্রি মারবে। তখন আমি আস্তে আস্তে এগোচ্ছিলাম, এবং গতকালকে আমার কাছে মনে হলো যে আপনি জানবেন যে গেল মাসের 31 নাইটে পরিবাসায় সে অনেক মদ্যপ অবস্থায় ছিল, বমি করেছে। তাকে আসলে পরিমণি হয়তোবা গাইড করছে যে আকাশিমের সাথে তো পরিমণি বলে না, সবাই জানে। ও হয়তোবা ওই শক্তিটা পেয়ে আমার সাথে এই ইয়েটা করার চেষ্টা করছে, এবং আমাকে বলছে পরিমণি তোকে দেখতে পারে না, সে চায় না যে আমার সাথে হোক। এবং গতকালকে আমার কাছে মনে হলো যে গাড়িতে পরিমণির গাড়ি থেকে সে বিভিন্ন আমাকে গালাগালি করছে। তখন আমি মানে মেজাজ খারাপ হয়ে আমি মেরিট স্ট্যাটাস দিয়ে দিচ্ছি যে আমি যেহেতু বিয়ে করছি আমি জানাই, কিন্তু সে আমাকে হাত পা ধরতো যে প্লিজ যে পোস্টটা ডিলিট কর, আমি কান্না করবো। আমাকে রাত 2:05 আমাকে ফোন দিছে, দিয়ে বলছে তুই এখন বাসায় আসবি, নয়তো আমি ফোন বন্ধ করে ঘুমিয়ে গেছি। কারণ আমার কাছে মনে হলো যে A to Z বলো যে মিথ্যা। আবার একটা জিনিস দেখবো, বাবা অসুস্থ, বাবা মার সাথে আমি বিয়েতে গিয়ে ছবি তুলেছি, আমার কাছে মনে হয়নি যে এতটা অসুস্থ হতে পারে, প্যারালাইসিস এক সাইডে থাকতে পারে, কিন্তু সে যেভাবে উপস্থাপন করে আমার কাছে মনে হয় যে অতটা বাবা অসুস্থ না। আমার সাথে ছবি তোলা আছে বাবা মা, আমরা বিয়েতে গিয়েছিলাম। বিয়েতে যাওয়ার পরে আমি ওরা থাকি, আমাদের ইগনোর করে, আমাকে পাত্তা দেয় না। তার খালাতো বোনের বিয়েতে গেছিলাম পুরান ঢাকায়, এই পাঞ্জাবি পরেই। আমার কিন্তু বিয়ের পাঞ্জাবি এটা ও আমাকে গিফট করছে। তো এই পাঞ্জাবি পরে কিন্তু আমার দেখবেন যে কোর্টে যেখানে ছবি তুলছি ওইখানেও কিন্তু আমার ইয়ে আছে। আমার কথা হচ্ছে যে আমি তো মায়ের পরে তাকে ভালোবেসেছি, সে যদি আমাকে পোল্ট্রি মারুক, সে যদি মনে করে যে আকাশনিবি রাসেল মিয়া, এটা তো আসলে ভুল ধারণা। আমি অনেক ভয়ঙ্কর, ওটা কিন্তু অনেকেই বলছে যে যদি একবার আকাশনিবির রূপ চেঞ্জ করে ও কাউকে চেনে না। আমার বউ, আমি চাই যে ও সব কিছু বাদ দিয়ে আমার বউ হিসেবে থাকুক, আমি মাফ করে দেবো, সমস্যা নাই। কিন্তু ও যদি ইয়ে করে, আমার কাছে মনে হয় না যে শান্তিতে থাকতে হবে, হয় দেশে বাইরে পালাতে হবে, আর নতুবা ওকে করতে হবে। বিয়ের একটা নিয়ম আছে। আপনি এত বড় মনে করেন কেন? আমি কেন মনে করবো না কেন? কারণ হচ্ছে আমার বউ। আপনি সাংবাদিক একজন, কিন্তু হ্যাঁ। আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি অনেক। না, আপনি গত 3 মাস যে আমি হেল্প তাকে করেছি, সেখান থেকে মনে হচ্ছে কতটা ভিতরে আমি জানি। আমি সরে গেলে তাকে রাসেল মেয়ে খাওয়া দেবে। হ্যাঁ, যদি ভীতু হয়ে থাকে তবে এই কাজগুলো কেমনে করছে, যে বিভিন্ন জনের সাথে এই কাজ? সেটা আমি জানি না, আমি তো আমারটা বলবো, সে কী করছে সেটা তো আমি জানি না। বাট আমার কাছে মনে হচ্ছে রাসেল মিয়াকে প্রতিহত করার জন্য সে আমাকে নিয়েছে, আমাকে নিয়ে রাসেল মিয়াকে ভয়ভীতি নিউজ টিউজ এগুলো করার জন্য আমাকে করেছে। কিন্তু আমি তো সহজ সরল বিশ্বাসে তাকে বিয়ে করেছি, তাই না? বিয়ে তো একটা পুরুষ বিয়ে করতে পারে না, আমাদের বিয়ে করার সে অধিকার আছে। বর্ষা চৌধুরীর অভিযোগ, আকাশনিবিড় আমার সমস্ত কুকর্মের কথা জানে। এখন সেটা যাতে প্রকাশ না হয়, আপনি এরকমের একটা বাহানা শুরু করছেন। এই বাহানাটা যে তারে বিয়ে করছি, এই সমস্ত কথাবার্তা করে তার কাছে টাকা চাইছেন, সে দিতে চাইনি বিদায় আজকে। এটা তো আপনার রাসেল মিয়াকে বলছে। বিষয় হচ্ছে যে আমার দিয়ে একটা জিনিস দেখবেন, কিন্তু ওই যে বলছে যে টাকা চাইছে, এটা না। আপনি দেখবেন হিজাব যে খুলছে সে, আমি এটা বাংলাদেশের সবাইকে ক্লিয়ার করতে চাই, এটা কিন্তু প্ল্যানিং করা। আমাকে বলছে এই হিজাবটা দেওয়ার পরে আমার কাজ আসতেছে না, আমার বাবা মা মরে যাচ্ছে না খেয়ে, আমি হিজাব চাই না, আমি হিজাব খুলবো। তাহলে কী করতে হবে? মুন্না খানের সাথে একটা ফটোশ্যুট করতে হবে। আপনি দেখবেন বলছে যে মুন্না খানের সে ফ্রি করছে না, মুন্না খান 2 লাখ টাকা কিন্তু তাকে হাতের একটা বেকলেস দিছে, মেয়ে বোনের কথা কয়ে, এটা কিন্তু এই মুন্না খান তাকে দিছে। মুন্না খানের টাকা দিতে আবার 10টা লাইভ করবে, পার লাইভ 10,000 টাকা, 1 লাখ টাকা দিবে, তাকে নায়িকা বানাবে, এরকম কোনো লোভ দেখাইছে। দেখানোর পরে আমি খেপেছি কোথায়, মুন্না খানকে সে সমোসা খেয়ে দিচ্ছে, ঠিক আছে, তারপর সেই সমস্যা সে খাচ্ছে। আমার বউ তো এটা করতে পারে না। আমি এইখান থেকে মনে হচ্ছে যে না, সে তো ভালো মেয়ে না। আমি তখন থেকে আমি জিনিসটা রাগ করছি। আপনি তো বর্ষা চৌধুরীর সমস্ত বিষয় জানতেন, আগেও জানতেন তার 2-3 জায়গায় বিয়ে হয়েছে, তারপরেও আপনি বর্ষা চৌধুরীকে বিয়ে করলেন। আমি করবো না কেন? দেখেন, আমাকে বলছে যারার বাবা যে ছিল তাকে হচ্ছে যে ইয়েতে শোনা, তবে ইয়েভাবে ডিভোর্স দিয়েছে। আর হচ্ছে তার যে জায়ানের বাবা, সে 48 দিনে মারা গেছে। রাসেল মেয়ে তো বাটপার, সেটা তো আমি জানি। এই বাটপার থেকে বাঁচানোর জন্য আমি তাকে নিয়েছিলাম, কিন্তু সে আমার সাথে বাটপারি করে গেল। সে তো আগেও বাটপারি করছে। তার সাথে আপনি এখন ক্লিয়ার করে বলেন, আপনি জানেন কয় নম্বর স্বামী? সেটা তো আর আমি জানি না। সেটা হচ্ছে যে আমি যতটুকু জানি, আমি তার সাথে থেকেছি, তার আশেপাশে খোঁজ নিয়ে দিয়েছি। যারা বাবা 1, যারা জাহানের বাবা 2, আর একটা সে দুবাই, একটা আমার এক কাছের একজন বলছে সেখানে বিয়ে করেছে 3, রাসেল মিয়া 4, আমি হচ্ছে 5।
তার মানে আপনি 5 নাম্বার যাই না হই না আপনি এই ভুলটা করছেন। ভালোবেসে ফেললে ওখানে জানার কিছু থাকে না। ভালোবেসে কিন্তু দেখবেন প্রতিতলায় গিয়ে পানিশমেন্টের পরে ওটা কোনো যায় আসে না। ভালোবাসা অসীম, ভালোবাসাকে নিয়ে আপনি তো করতে পারবেন না। আপনার বউ বাচ্চা সবই আছে, আপনি কিন্তু আমাদের অন্য একটা ধর্মের, আপনাকে একটা মেয়ে যদি একটু দেখায় আপনি থাকতে পারবেন না। এটা আল্লাহরই সৃষ্টি। তার মানে আপনার বর্ষা কিছু দেখাইছে? দেখা না, আমি মায়ে পড়ছি, তাকে বাঁচানোর চেষ্টা করছি। তাকে বিয়ে করলে যদি বেঁচে থাকে তাহলে আমার ভাগ্নির সাথে কথা বলেন, কারণ সমাজে আমাদের সাথে কতদিন ছিল একটু কথা বললাম। অনেক লোক আছে, আকাশ নিবিড় কেন গেল সেখানে? বললাম না, আমি তো মায়ে পড়ছি, তাকে বাঁচানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা ভাগ্নি আমি বিয়ে করলে যদি সে বেঁচে থাকে এই জন্য করছি।